নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকে পশ্চিমবাংলার সবথেকে যদি গুরুত্বপূর্ণ বিষয় এবং আশঙ্কার বিষয় বা হতাশার বিষয় নিশ্চিতভাবেই বলা যায়, সেটি 25,000 যে শিক্ষকের চাকরি বাতিল। এই শিক্ষকের চাকরি বাতিল যে কেন হলো, কাদের জন্য হলো, কি কারণে হলো, এই সম্পূর্ণ যে বিষয় সম্বন্ধে আজকের এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে দেখে নেব এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি এই কোর্টের রায় সম্বন্ধে কি বলছেন এবং ভয়ানক কি অভিযোগ করছেন এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে, তা আপনারা দেখতে থাকুন বাংলা দর্শনের পর্দায়। পরবর্তী সময়ে আপনাদের আলোচনায় ফিরে আসছি। প্রথমত দেখে নিন মমতা ব্যানার্জি তিনি কি বলছেন এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়, এই অর্ডারটা বেআইনি অর্ডার। সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন, ইনফরমেশন করবেন, আমি তৈরি। জেলে পাঠাবেন, আমি তৈরি। কারণ হ্যাঁ, নিশ্চিতভাবে দেখলেন যে মমতা ব্যানার্জি এই কোর্টের উপর কিভাবে তিনি যে মন্তব্য করছেন, যে যেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি, এই আইনকে আমি মানি না, এই আইনকে আমি মেনে নিতে পারছি না, অসাংবিধানিক একটা আইন, এটা আইন বিরুদ্ধ। বিভিন্নভাবে তিনি যে বাক্য ব্যবহার করেছেন, বাক্য চয়ন তিনি ব্যবহার করেছেন, এতে কি আদালতকে অবমাননার সামিল নয়? তাহলে এই মমতা ব্যানার্জি কি আইনের ঊর্ধ্বে, ভারতবর্ষের সংবিধানের উপরে, ভারতবর্ষের যদি জুডিশিয়ালের উপর তিনি একটি উচ্চ পর্যায়ে থাকা সত্ত্বেও তিনি কি করে এই রকম সংবিধান এর উপরে চ্যালেঞ্জ করে এবং
বিরুদ্ধ আচরণ করে, এবং তাহলে কি এইখান থেকে একটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি কি মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন। একদিকে তিনি পরিষ্কারভাবে এখানে একটা গণ বিপ্লব বা গণ বিদ্রোহ তৈরি করার জন্য উস্কানিমূলক মন্তব্য তিনি করতে চাইছেন, কলকাতা হাইকোর্টকে বিদ্ধ করে। কলকাতা হাইকোর্টের যে রায়, সে রায়কে তিনি চ্যালেঞ্জ করতেই পারেন, এবং তার এই রায় পছন্দ নাও হতে পারেন। সেক্ষেত্রে তিনি মতামত জানাতেই পারেন যে আমি এই রায়ের মতামত মানে সহমত হতে পারছি না। সেক্ষেত্রে একটি অপশন রয়েছে সে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, কিন্তু প্রকাশ্য সভায় তিনি কখনোই কলকাতা হাইকোর্টের রায়কে তিনি চ্যালেঞ্জ জানাতে পারেননি, এবং কখনোই তিনি এই হাইকোর্টের রায়কে কখনোই তিনি অসাংবিধানিক বলেও উল্লেখ করতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই বিষয় সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত তার কোনো নির্যাস বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই তিনি এই কলকাতা হাইকোর্টের লিখিত রায়কে অসাংবিধানিক বলে প্রকাশ্য জনসভায় মানুষের কাছে আক্রমণ করতে পারেন না। যদি সেটাই হয়ে থাকে তাহলে তিনি কি সংবিধানের উপর এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট কেন এখনো সুমোটো কেস করে তাকে হেফাজতে নিয়ে তার তার তদন্ত প্রক্রিয়া, এবং তিনি কেন কি উদ্দেশ্যে তিনি এই সব মন্তব্য করছেন, কেন তিনি এই কলকাতা হাইকোর্টের উপর এবং যে সংবিধানের উপর যে কথাবার্তা বলছেন, তাহলে কি তিনি বিচারের ফাঁকে বেরিয়ে যাবেন মুখ্যমন্ত্রী হিসাবে, নাকি অন্য কোনো গল্প লুকিয়ে রয়েছে? এবং আমরা যে দিকটি আরও মনে হচ্ছে পশ্চিম বাংলায় তার কি ক্ষমতা, এবং যে এই চুরি চুরি মতো যে ঘটনা ঘটে চলেছে একের পর এক, এবং এইখানে কি তিনি প্রকৃতপক্ষেই তার ভাইপোকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা কখনোই আর ঠান্ডা রাখা সম্ভব হচ্ছে না। তিনি কি করব না করব ভেবে পাচ্ছেন না বলেই কখনো কখনো বেফাস মন্তব্য করে বসছেন। সেখানে কখনো ক্ষেত্রে দেখছি অমিত শাহ অর্থাৎ বিজেপির যিনি হাই ভোল্টেজ নেতা, এবং দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী দেশের, তাকেও কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি অশ্লীল ভাষায় পর্যন্ত তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। মূলত কারণ আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির শাসন ক্ষমতায় যে অরাজকতা, যে চুরি চামারি চুরি বিভিন্ন ধরনের যে কুকর্ম তার সংঘটিত করেছে। একটা আমরা দেখেছি সন্দেশখালীর ঘটনা, যা গোটা রাজ্যকে হিলিয়ে দিয়েছে, যেখানে মা বোনদেরকে সম্ভ্রম লুট করা হয়েছে। শুধু চাকরি চুরি নয়, শুধু কয়লা চুরি নয়, শুধু বালি চুরি নয়, এখানে মা বোনদের সম্ভ্রম, যেখানে তাদের আত্মমর্যাদা আত্মসম্মান সেখানে লুণ্ঠিত হয়েছে, সেখানে পর্যন্ত মমতা ব্যানার্জি যেতে পারেননি। সেই রকম ঘটনা সারা পশ্চিমবাংলার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি বাম আমল ও নন্দীগ্রামের যে ঘটনা একটা সরকারকে যেমন পতনের মুখে ঠেলে দিয়েছিল, ঠিক একই রকমভাবে এই সন্দেশখালীর ঘটনা বোধ হয় গোটা রাজ্যের তৃণমূলকে হিলিয়ে দিয়েছে, এবং সেটি পতনের মুখের দিকে দিন দিন সামনের দিকে চলে যাচ্ছে। এবং এই যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায়, এবং আর উপর দিকে কাকুর যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের নমুনার যে মিল পাওয়া গেছে, এইখান থেকে কি মমতা ব্যানার্জি পরিষ্কার বুঝতে পারছেন যে ভাইপোকে আর বেশি দিন জেলের বাইরে রাখা সম্ভব হবে না। শুধু ভাইপো নয়, তিনিও কিন্তু জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছেন। সেই আশঙ্কা থেকে তিনি কখনো কখনো বলছেন যে আমিও কিন্তু এবারে সফট টার্গেট হতে চলেছি, আমাকেও এরা বিরোধিতা করে, এবং এই বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার জন্যই তারা জেলে ভরে দেওয়ার, এবং তিনি আরও অভিযোগ করেছেন মারাত্মকভাবে একটা সিম্পেথি আদায় করার জন্য। আমরা দেখেছি এই প্রত্যেকটি নির্বাচনের পূর্বেই মমতা ব্যানার্জি কিভাবে তিনি তার অপকৌশল এবং ছলনার প্রশ্রয় নেন। নন্দীগ্রামে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার সময় 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনও তিনি নির্বাচন প্রাককালে তিনি দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াবার সময় তার পায়েও নাকি আঘাত করে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেখানে পায়ে ব্যান্ডেজ করে হুইল চেয়ারে বেসে সারা রাজ্য চষে বেরিয়েছিলেন। সেখান থেকেও তিনি একটা সিম্পেথি আদায় করে সেখানে নির্বাচনের জয়লাভ করেছিলেন। ঠিক একই রকমভাবে এই 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও কিন্তু তিনি একটি সিম্পেথি আদায়ের চেষ্টা করছেন। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি এই দুজনকেই বিরোধীরা এবং তৃণমূলের বিরোধী সম্প্রদায় অর্থাৎ সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে এবং বিজেপি, এই কয়েকটি কংগ্রেস এই সহ বিভিন্ন যে তৃণমূলের বিরোধী রাজনৈতিক দলগুলো তাদেরকে মেরে ফেলার চক্রান্ত করছে। এই সিম্পেথি থেকে কি 2024-এর লোকসভা নির্বাচনের তিনি বৈতরণী পার হতে পারবেন? এটাই হয়তো একটি কৌশল অবলম্বন করার চেষ্টা করেছেন চলেছেন, কিন্তু শেষ পর্যন্ত কি পার পাবে সেই দিকে নজর থাকবে বাংলা দর্শন এবং আপনারা সঙ্গে থাকবেন। আমার এই প্রতিবেদন যদি নিশ্চিতভাবেই আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্টের উপর নির্ভর করে আমাদের নতুন নতুন যে ভিডিও বানানোর যে উদ্দীপনা এবং উৎসাহ বাড়ানোর জন্যই, যাতে আপনারা লাইক শেয়ার করে আমাদের উৎসাহকে আরও বাড়িয়ে দিয়ে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই আবেদন রাখছি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।